ভারতের সরকার প্রতিবেদন পেশ করছে এবং জানাচ্ছে শেখ হাসিনাকে পুশব্যাক করা হয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে পুশব্যাক করেছে। ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ বিষয়ে তারা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবার শেখ হাসিনাকে ঘাড় ধাক্কা দিল মোদী। আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, রাষ্ট্রের স্থায়ী বন্ধু বলে কিছুই নেই। ভারত শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিচ্ছে। এখন নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল? এখন হঠাৎ করে কি হলো? তাদের কোন শুভবুদ্ধির উদয় হলো যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত? গতকাল রাত 12:01 সময় শান্তা ফারজানা এবং তার স্বামী মেহেদী সহ 10-12 জন বিয়াবা বাবা কাজা মদ সহ কাওরান বাজার একটি আবাসিক হোটেলে গ্রেফতার হয়েছেন। 12টার দিকে অভিযান চালিয়ে কাওরান বাজার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। জুলাই কোনো যুদ্ধ ছিল না। কিসের যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? এটা আপনারা যদি বলতে পারেন যে কতগুলো লাফালাফি লম্পজম্প পোলাপানের লম্পজম্প ছিল, তাই না? অত এটাকে যুদ্ধ বলা যাবে না। যারা লাফালাফি করেছে এরা হলো জঙ্গি। মেহেদী এবং শান্তা ফারজানাকে আমরা বাংলার মাটিতে পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিন থেকে শান্তা ফারজানা মুমিন মেহেদীর প্রেতাত্মা ইন্ডিয়ায় চলে যাবে। হাসিনার পালা কুত্তা হলো এই শান্তা ফারজানা মুমিন মেহেদী। এখন নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল? এটি কি তাদের মনের ভিতরের কথা নাকি বাংলাদেশকে খুশি করার কথা? এই প্রশ্নটা কিন্তু ওঠা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ 2টা বছর শেখ হাসিনাকে নিয়ে তারা এমন খেলা খেলেছে, তাকে দিয়ে বাংলাদেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছে, বাজার গরম করার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির কোনো জবাব তারা দেয়নি, কোনো ভ্রুক্ষেপও করেনি, কোনো পাত্তাও তারা দেয়নি। এমনকি বাংলাদেশে এখানে যে কি আলাদা রাষ্ট্র, এইটুকু তারা বোঝার চেষ্টা করেনি। এখন হঠাৎ করে কি হলো? তাদের কোন শুভবুদ্ধির উদয় হলো যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হচ্ছে? এবং তারা এই ঘোষণাও দিয়েছে যে বাংলাদেশ শেখ হাসিনাকে চেয়ে তাদের কাছে যে চিঠিটা দিয়েছে সেই চিঠি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং চিঠির বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখছে। এতদিন পরে কেন হঠাৎ করে তাদের এই শুভবুদ্ধির উদয় কেন হলো? এখানে আমরা ধারণা করতে পারি 3টি কারণে, মূলত সবচেয়ে বেশি 3টি কারণ এখানে সামনে আনা হয়েছে। এই 3টি কারণে নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার তারা বাধ্য হয়েছে, তাদের আর কোনো উপায়ন্তর না পেয়ে তারা এটা আপাতত বাংলাদেশের মানুষের যে ক্ষোভ রাগ এটি প্রশমিত করার জন্য এই বয়ানটা বাজারে ছেড়েছে বা বাংলাদেশের সামনে এটি ছুড়ে দিয়েছে। নাম্বার 1, আপনারা জানেন মোংলা বন্দরে 370 কোটি টাকার একটা প্রকল্প সেখানে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের কাজটা দেওয়া হয়েছিল চীনকে। চীন সেখানে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। স্বাভাবিকভাবেই চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে দেখা হয়েছে। তাদের যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লাই করেছে, প্রয়োগ করেছে। এইটাতে ভারতের কানে একটু পানি ঢুকেছে। দ্বিতীয় যে বিষয়টি আসলো সেটি হচ্ছে ভারতের খুব নিকটবর্তী একটি জায়গা, একটি জেলা, ভারতের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই লালমনিরহাটে বাংলাদেশ চীনের সহায়তায় নতুন একটি বিমানবন্দর এখানে স্থাপন করেছে। এবং ওই বিমানবন্দর, আমি ওই বিমানবন্দরে গিয়েছি, বিশাল বড় একটি বিমানবন্দর। আমি সন্ধ্যার পরে সেই বিমানবন্দরের এ মাথা থেকে ও মাথা হেঁটেছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। অনেক বড় এরিয়া। তো সেইখানে চীনের অর্থায়নে এটি নতুন করে চালু করার উদ্যোগ বাংলাদেশ গ্রহণ করেছে এবং অলরেডি কাজ সেখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানেও চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তো 2টা জায়গায় যখন চীনের উপস্থিতি বাংলাদেশে একেবারে সরাসরি সশরীরে হাজির হয়ে গেছে, আর তিস্তা প্রকল্প তো দীর্ঘদিন ধরেই এই আলোচনা চলছে যে সেটা চীনের কাছেই দেওয়া হবে, তাহলে চীন এখানেও তাদের ঘাঁটি গাড়বে, তাদের নিরাপত্তা সরঞ্জামাদি এখানে প্রতিস্থাপন করবে। এই অঞ্চলের খুব কাছাকাছি ভারতের যে চিকেন নেক আছে, এইটা নিয়ে ভারত অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। এখন ভারত হয়তো এই রিয়েলাইজটুকু করার চেষ্টা করছে, তাহলে চিকেন নেক কি হুমকির মুখে পড়ে যাচ্ছে? বাংলাদেশ কি ক্রমাগতভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে? এর ভিতরে আরো একটি মারাত্মক কাণ্ড যেটি ঘটেছে সেটা হচ্ছে তারা তারেক রহমানকে ভারতে নেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এখনো তাদের সেই চেষ্টা অব্যাহত আছে। তারা খুব মনে প্রাণে চেয়েছে, বিভিন্ন মারফতে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দুতিয়ালির মাধ্যমে তারা চেষ্টা করেছে যে তারেক রহমানের প্রথম সফরটা হবে ইন্ডিয়ায়, দিল্লিতে। কিন্তু তাদের সেই আশা নিরাশা হয়েছে। তারেক রহমান তার প্রথম সফর হিসেবে চীন এবং মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। তারেক রহমান এই জায়গায় কৌশলগত দিক দিয়ে প্রচন্ড দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সেই প্রকৃত রাষ্ট্রনায়কোচিত একটি ভূমিকাই তিনি এখানে পালন করেছেন। তিনি তার সবচেয়ে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করেছে। এই ঘটনার পরে ভারতের কানে আরো বেশি পানি ঢুকেছে, তাদের গায়ে লেগেছে যে ঘটনা কি, আমরা ভাবছি কি আর হচ্ছে কি। আরো যে ঘটনাটি ঘটলো এই কয়েকদিন আগে, মাসখানেক আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে আপাতত প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। অর্থাৎ
তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন ভারতকে যে তিনি ভারত সফর করবেন না। যখন এই ঘোষণা তাদের কাছে গেছে তখন তো তারা খতিয়ে দেখেছে যে কেন, কি কারণে তারেক রহমান ভারত সফর করতে চাচ্ছে না বা ইচ্ছুক নয়, তা পর্যবেক্ষণ করেছে। তো আকামকেও করলে পরে সেই আকামের চিহ্ন তো তাদের কাছে সব থেকেই যায়, রেকর্ড তো থেকেই যায়। তারা ওইটা দেখেছে, সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছে যে বিগত কয়েকটা বছর ধরে বাংলাদেশের সাথে যে আকাম করেছি, আর এর আগে 17 বছর ধরে হাসিনাকে দিয়ে যে আকামগুলো করিয়েছি, সুতরাং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রথমেই ভারত সফরে আসবেন, এটি মনে করার কোনো কারণ নাই। এটা তারা বুঝতে পেরেছে। আর এটি বুঝতে পেরেই তারা এখন উপযাচক হিসেবে অনেকটা, বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বা ফেরত চাওয়ার ব্যাপারে আপাতত কোনো কথা নাই, কিন্তু তারা উপযাচক হিসেবে ওই সংসদীয় কমিটির কাছে নরেন্দ্র মোদী সরকার এই প্রস্তাব দিয়েছে এবং ওই প্রতিবেদনটা আবার তারা প্রকাশও করেছে যাতে বাংলাদেশের দৃষ্টিগোচর হয়। তারা বলেছে যে না, শেখ হাসিনা ভারতে কোনো, সে মানবিক দিক দিয়ে সেখানে ঠাঁই পেয়েছে, সে কোনো রাজনৈতিক আশ্রয় পায় নাই, সুতরাং আমরা ভারতের মাটি ব্যবহার করে তাকে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিব না। কোনোভাবে যদি শেখ হাসিনাকে আটকানোর চেষ্টা করেন তাহলে আপনি নিজেই দলবিতর্ক ঘটিয়ে আবার লন্ডন চলে যেতে হবে। শেখ হাসিনাকে আটকানোর চেষ্টার দরকার নাই, গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি করেন। গণতান্ত্রিক দেখছেন, এই এলো মুমিন মেহেদী, পতিতালয়ের সর্দার, এর বউ শান্তা ফারজানা, তারা দুইজন মিলে আপনার একটা দল গঠন করেছে, রাজনৈতিক দল, নিবন্ধনও চায়। কিন্তু কথাটা কি বলছে শুনছেন তো আপনারা? আপনারা গাড়ি ভাঙবেন, হাসনাত আব্দুল্লাহ রে মারবেন, সার্জিস আলম রে মারবেন, নাসিরউদ্দিন পটোয়ারি রে মারবেন, গুন্ডামি করবেন, এই সমস্ত গুন্ডামি করে লাভ নাই। এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র। নিশ্চয় আওয়ামী লীগ আপনাদেরকে টাকা দিয়ে জুলাইকে বিভক্ত করতে চায়। যদি জুলাইকে বিভক্ত করতে পারে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন সহজ হবে। সেটা সুন্দর সহজ সমীকরণ, এটা লসাগু গসাগু নয়, এটা কোনো সরল অঙ্ক নয়। 2 আর 2 4, এই 4-এর মিলন 3 আর 3 6, 6-এর মিলন 1 আর 1 2, এইরকম সহজ সমীকরণ এই কুলাঙ্গার মুমিন মেহেদীর বক্তব্য তো আপনারা শুনেছেন। এবং মুমিন ফারজানা মুক্তধারার নামে, একটা নতুন ধারার নামে, একটা আওয়ামী দ্বারা, হাসিনার দ্বারা পয়দা করেছে। এ হাসিনার জারদ সন্তান, পারলে এরে কিছু করেন। এ তো প্রতিদিন শাহবাগে, প্রেস ক্লাবে, প্রতিদিন বিএনপিরে বলে কুলাঙ্গার, তারেক রহমান বলছে অবৈধ, আমার কাছে রেকর্ড আছে, ভিডিও আছে শত শত। সে প্রতিদিন কিভাবে এত হাজার হাজার টাকা খরচ করে, সে তো একটা ব্যবসার পুলা। এবং শান্তা ফারজানা বেকার, সেও বেকার, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নয়। আমি বাংলাদেশের প্রশাসনের লোকজনকে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে, সেই সালাউদ্দিন সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে, বিশেষ করে তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনতিবিলম্বে যদি এই মুমিন মেহেদীকে গ্রেফতার করা না হয়, যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, তার জন্য বাংলাদেশ সরকার দায়ী থাকবে। আমি বলছি, আমার নেতা, আপনার নেতা, বাংলার নেতা, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস এই শুয়োরের বাচ্চা কিভাবে পায়? আর ছাত্রদল শুধু ছোট ছোট গাড়িগুলা যায় আসে, যারা সিলেটের মেহমান, তাদেরকে তারা আক্রমণ করে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে চোখ উপড়ে ফেলে, একটা রিক্সার ড্রাইভারকে মারে, একটা গাড়ি রেন্টে কারের ড্রাইভারকে মারতে মারতে রাস্তায় ফেলে দিল, গাড়ি ভেঙে দিল, হাত পায়ে ধরেও শান্তি পাইল না। এই ড্রাইভারকে না মেরে মুমিন মেহেদীকে মারেন, দেখি আপনাদের পাওয়ার কতটুকু। আপনারা তো 17 বছর পালিয়েছিলেন, গোপনে ছিলেন, গুপ্ত ছিলেন আপনারা। তারেক রহমানকে কারা এনেছে বাংলাদেশে? এই জুলাই যোদ্ধারা এনেছে। সেই জায়গায় বিএনপিও ছিল, জামাত ছিল, এনসিপি ছিল, বাংলাদেশের 90% মানুষ ছিল। তাদেরই ফসল তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসা এবং সরকার গঠন করা। আজকে আপনারা কুত্তার মতো বাড়ির পাওয়ার কুত্তায় দেখায়। আপনাদের বাড়ি সিলেটে, কিন্তু তাদের বাড়ি আরেক জায়গায়। কিন্তু তারা যদি ডাক দেয় অন্তত 1000, 10,000, 20,000 লোক তো হবে, তখন তো আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে। মানলাম সারা বাংলাদেশের লোক আবার আসবে না, কিন্তু 1 বছর পরে, 4 বছর পরে, 3 বছর পরে এই এনসিবি গণ অভ্যুত্থান আবার ঘটাতে পারে, হাসিনার সাথে মিলে যেতে পারে। জামাত বেঈমান মুনাফিকের দল, তারা ক্ষমতার জন্য হাসিনার সাথে মিলে যেতে পারে। হাসিনা বেঈমান, ক্ষমতালুবী, ক্ষমতার জন্য তার দলের লোককে মেরে ফেলতে পারে। জামাত কেন? তারা জাসদের সাথে, যেই জাসদের জন্ম হয়েছিল আওয়ামী লীগকে খতম করার জন্য, যেই জাসদের জন্ম হয়েছিল আওয়ামী লীগকে মেরে ফেলার জন্য, যেই জাসদের জন্ম হয়েছিল শেখ মুজিবকে উৎখাত করার জন্য,
তারা যে আওয়ামী লীগ 60,000 জাসদের নেতাকর্মীকে মেরেছে, সেই জাসদের সাথে আওয়ামী লীগ এক হয়ে সরকার গঠন করেছে। তার প্রমাণ সেই আপনার এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এরা ছিল সেই শেখ মুজিবের বিরুদ্ধে বিরোধী দল ছিল, আর কোনো দল ছিল না। তাদের সাথে আতাত করে হাসিনা ক্ষমতায় এসেছে। হাসিনা হলো ক্ষমতা পাগল, আওয়ামী লীগ ক্ষমতা তারা কিচ্ছু বুঝে না। তারা জামাতের সাথে এই সুযোগে সদ্ব্যবহার করতে পারে। জামাতকে তারা হাজার হাজার কোটি টাকার বিনিময়ে কিনতে পারে, এনসিবিকে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এক করতে পারে। এনসিবি যাবে, কারণ এনসিবিকে শুধু জায়গায় জায়গায় বিএনপি অ্যাটাক করে, আওয়ামী লীগ কিন্তু অ্যাটাক করে না। এই জন্য সরকারের জন্য, তারেক রহমানের জন্য অশ্নি সংকেত, খুব দ্রুত এই মুমিন মেহেদীকে গ্রেফতার করেন। এই শুয়োরের বাচ্চা কথাবার্তা, আচার আচরণ হিজড়ার মতো, সমস্ত বেশ্যার মতো, বেশ্যার বুলা বেশ্যা এই মুমিন মেহেদীকে গ্রেফতার করার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে 3 দিন সময় দিলাম। 3 দিনের ভিতরে যদি গ্রেফতার না করা হয়, প্রেস ক্লাব দখল করে মেহেদী এবং ফান্তা শারজানাকে আমরা বাংলার মাটিতে পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিন থেকে শান্তা ফারজানা, মুমিন মেহেদীর প্রেতাত্মা ইন্ডিয়ায় চলে যাবে, হাসিনার কাছে চলে যাবে। হাসিনার পালা কুত্তা হলো এই শান্তা ফারজানা, মুমিন মেহেদী। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশ এক অভূতপূর্ব আলোড়নে পূর্ণ হয়ে উঠেছে এবং একটি মাত্র বক্তব্য সারা দেশের মানুষকে নিয়ে এসেছে প্রচন্ড প্রত্যাশা এবং কৌতূহলের এক জায়গায়। গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আমার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। যে বক্তব্যটি তাৎক্ষণিকভাবে দেশের সকল মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এই একক এবং অপ্রত্যাশিত ঘোষণা সারা বাংলাদেশ জুড়ে সৃষ্টি করে ফেলেছে অভূতপূর্ব চাঞ্চল্য। দেশের প্রতিটি কোণ থেকে, শহর থেকে গ্রাম, অফিসের আলোচনা থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা পর্যন্ত সর্বত্র এখন আলোচিত হচ্ছে এই সংবাদ। কিছু মানুষ এটিকে দেখছেন নারী ক্ষমতায়নের একটি অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে, কিছু আবার উত্তেজিত হয়েছেন এই সম্ভাবনায় যে বাংলাদেশ তৈরি করতে চলেছে নিজের ইতিহাসে একটি নতুন মাইলফলক। তবে অন্যদিকে অনেক বিশ্লেষক এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যে এই সিদ্ধান্ত সঠিক কিনা। তারা জানতে চাচ্ছেন, আসলে ডাক্তার জুবাইদা রহমান কি সত্যি রাষ্ট্রপতির পদের জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতার অধিকারী, নাকি শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী হওয়ার কারণেই তাকে এই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর পরিকল্পনা করা হচ্ছে? এটি কি আসলে যোগ্যতার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক স্বার্থের নিরিখে নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো দেশের মানুষের মনে এখন জেগে উঠেছে অত্যন্ত জোরালোভাবে। এছাড়াও বাংলাদেশের আধুনিক ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি যে একই পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়ই একযোগে দেশের সর্বোচ্চ পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তাহলে এটি হবে একটি ঐতিহাসিক ঘটনা যা আগামী প্রজন্মের পাঠ্যপুস্তকে লেখা হবে। তাই এই সিদ্ধান্তের যথার্থতা বিষয়ে সবার মনেই রয়েছে একটি গভীর কৌতূহল এবং সন্দেহ। এই অস্থির পরিস্থিতিতে আমাদের আগে জানতে হবে যে ডাক্তার জুবাইদা রহমান আসলে কে এবং তার যোগ্যতা প্রকৃতপক্ষে কতটুকু। তাই আজ আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব এই ব্যক্তিত্বের শিক্ষাগত পটভূমি, তার পেশাগত অভিজ্ঞতা এবং তার সামাজিক অবদান সম্পর্কে। এর আগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর পদত্যাগের পর থেকেই সারা দেশে তৈরি হয়েছে এক বিশাল জল্পনা এবং অনুমান নির্ভর আলোচনা। কারণ নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই প্রক্রিয়া সব সময় ঘিরে থাকে অসংখ্য সম্ভাবনা এবং অনিশ্চয়তা। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বের নাম আলোচিত হয়েছে রাষ্ট্রপতির পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে। এই সকল নামের মধ্যে রয়েছেন বিএনপির একজন অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘদিনের পুরনো নেতা, বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত। এছাড়াও আলোচনায় এসেছেন বাংলাদেশের আরেকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা নজরুল ইসলাম খান, যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে অনেকেই সামনে এনেছেন খন্দকার মোশাররফ হোসেনের নাম, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং যার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। এমনকি কেউ কেউ সামনে এনেছেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও, যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পেয়েছেন এবং দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। কিন্তু তারেক রহমান সরকারের কখনোই এই বিষয়ে কোনো সরাসরি এবং স্পষ্ট ঘোষণা আসেনি যে তাদের প্রথম পছন্দ আসলে কে। এই অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকেই দেশের সাধারণ মানুষ এবং ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তৈরি করেছিল নিজস্ব অনুমান এবং বিশ্লেষণ। জনমতের অনুযায়ী খন্দকার এবং তার রাষ্ট্রপতি হওয়ার দরজা ছিল অনেকটাই কাছাকাছি বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সকল প্রত্যাশা এবং অনুমান ভেঙে দিয়ে তারেক রহমানের এই অপ্রত্যাশিত ঘোষণা এখন দেশব্যাপী সৃষ্টি করেছে